পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপ পরীক্ষার মেন্স কবে হবে আমরা কেউ জানি না। তবুও ডেসক্রিপটিভ পোর্শনের ওপর আমি কিছু কিছু ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করছি টু কিপ দ্য স্টোন রোলিং, প্র্যাকটিসটা যাতে করে থাকে। ট্রান্সলেশনের ওপর দুটো ভিডিও অলরেডি আমার আগে দেওয়া ছিল, এটা 3 নম্বর ভিডিও। আগের ভিডিওগুলোতে টেন্স ইত্যাদি বিষয়গুলোকে আমরা কীভাবে হ্যান্ডেল করবো সেটা নিয়ে আলোচনা করা ছিল। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে লিটারাল ট্রান্সলেশন ভার্সেস ফ্রি ট্রান্সলেশন, আক্ষরিক অনুবাদ বনাম ভাবানুবাদ। যদিও আক্ষরিক অনুবাদের সঙ্গে ভাবানুবাদের এই দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যায় না, কীভাবে সবগুলোকে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে আমরা ট্রান্সলেট করবো সেই বিষয়গুলো আমাদের জানতে হবে, শিখতে হবে। তবুও আজকে আমরা ফোকাস করছি মূলত ভাবানুবাদের উপরে। দেখতে থাকো, আশা করা যায় খানিকটা ভ্যালু অ্যাডিশন হবে। সময় খুব খারাপ, তবুও সামনে এনটিপিসি রয়েছে। তবুও কিছুটা ছোটো ছোটো করে কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করা, রেগুলার বেসিসে কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করা, যাতে করে তোমাদের প্র্যাকটিসগুলো থাকে এবং বিষয়টার সঙ্গে খানিকটা সম্পৃক্ত থাকা যায়। এই পরীক্ষা তো নিশ্চয়ই হবে কোনো না কোনো দিন, আশায় থাকি আমরা। চলো, আজকের আমাদের বিষয় যদিও আক্ষরিক অনুবাদ বনাম ভাবানুবাদ লেখা হয়েছে, কিন্তু আমরা জানি এর আগে আমাদের যে দুটো ক্লাস হয়েছে সেখানে আমরা আলোচনা করেছিলাম যে এটাকে ঠিক বনাম বলা যায় না। মানে আম, একেবারে হয় আক্ষরিক অনুবাদ ফলো করব অথবা ভাবানুবাদ ফলো করব, ঠিক জিনিসটা সেরকম নয়। বরং আমরা দেখেছিলাম যে ফ্রি ট্রান্সলেশন, আমরা ট্রান্সলেশনের বিভিন্ন ধরন দেখেছিলাম এবং তার মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে ফ্রি ট্রান্সলেশন, লিঙ্গুইস্টিক ট্রান্সলেশন এবং এক্সপ্ল্যানেটরি ট্রান্সলেশন, এই তিনটের সংমিশ্রণে কিভাবে আমরা অনুবাদটাকে ট্যাকেল করব, অনুবাদ বিষয়টাকে কিভাবে আমরা হ্যান্ডেল করব। যদিও আজকের মানে আমরা বিভিন্ন ছোট ছোট বিষয় নিয়ে, যেমন আগের দিন আমরা দেখেছিলাম মানে আগের যে ভিডিও আমাদের হয়েছিল 2 নম্বর ভিডিও ট্রান্সলেশনে, সেখানে আমরা দেখেছিলাম যে টেন্সের ব্যবহার কিভাবে করতে হয়, বিভিন্ন রকমভাবে টেন্সের ব্যবহারের যে রকম ফেরগুলো কোথায় কিভাবে কি ব্যবহৃত হচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব যে মূলত ফ্রি ট্রান্সলেশনের মাধ্যমে, মানে অন্যান্যগুলো তো রয়েছেই, লিঙ্গুইস্টিক ট্রান্সলেশন বা এক্সপ্যান্টরি ট্রান্সলেশন সেগুলো তো রয়েছেই, মূলত আমরা আজকে ফোকাস করব একটু ফ্রি ট্রান্সলেশনে। অর্থাৎ কি বলতে চাওয়া হচ্ছে, আক্ষরিক অনুবাদ না করে বাংলায় আমরা জানি কিছু কলোকিয়াল টার্ম থাকে, যে টার্মগুলো, যে শব্দগুলো বা যে এক্সপ্রেশনগুলো অন্যান্য অন্যান্য ভাষায় ঠিক ব্যবহার করা যায় না, সেটা শুধুমাত্র মানে এক্সক্লুসিভলি বাংলার জন্য সেটা ব্যবহার করা যায়। এবার এগুলোর প্রতিটা টার্মের বা প্রতিটা শব্দের অর্থ জানা, মানে ইংরেজি অর্থ জানা, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। ইংরেজি প্রতিশব্দ জানা সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। তো এই বিষয়গুলোকে আমরা ট্যাকেল করব কিভাবে? মানে পরবর্তীতে আমরা এটাও দেখব যে খুব জটিল বাংলা শব্দ সেগুলোকে কিভাবে ইংরেজি করা যায় সেগুলো আমরা পরে দেখব। মানে ইংরেজি মানে না জেনেও কিভাবে করা যায় সেটা আমরা পরে দেখব। আপাতত সহজ সহজ কিছু বাংলা বাংলা শব্দ বা বাংলা বাক্য, খুব ছোট ছোট কিছু বাংলা বাক্য, যেগুলোর আক্ষরিক অর্থ একরকমের, কিন্তু সেই বাক্যের মাধ্যমে যা বলতে চাওয়া হচ্ছে তার অর্থ আরেক রকম। এই ধরনের বাক্যগুলো কিভাবে করা যায়, খুব ছোট্ট ভিডিও, খুব একটা বড় ভিডিও নয়। আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করবো। যেমন আগের ভিডিওতে আমরা এই দুটো জিনিস দেখেছিলাম, মানে এইটা সেই পুরনো জিনিস, যে সে আমার পিছু পিছু এলো। এটা আমি হি কেম আফটার মি আফটার করি না, এটা এটা হলে সেটা হবে লিটারাল ট্রান্সলেশন। এটা হচ্ছে লিটারাল ট্রান্সলেশন, যেটা কখনই কাম্য নয়। আমার পিছু পিছু হলো মানে কি, সে আমাকে ফলো করলো, সে আমাকে অনুসরণ করলো, আমি যেদিকে গেলাম সে সেদিকে গেল, হি ফলোড মি। আমার হাতে সময় কম, আই হ্যাভ লেস টাইম অ্যাট মাই হ্যান্ড, এই অ্যাট মাই হ্যান্ড এটা মানে এটা বলাই যায় যে আই হ্যাভ লেস টাইম অ্যাট মাই হ্যান্ড, আমার হাতে কম সময় আছে, কিন্তু এটা ইংরেজিতে অতিকথন হয়ে যায়, প্রয়োজন নেই যার। আমার হাতে সময় কম, আই এম শর্ট অন টাইম। এখানেই হাতের যে প্রসঙ্গটা সেটা আমাকে এখানে রাখতেই হবে, তার কোনো অর্থ নেই। এই দুটো আমরা আগে আগে দেখেছিলাম, আমরা 1 নম্বর আমাদের যে ভিডিও ছিল ট্রান্সলেশনে সেখানে আমরা দেখেছিলাম। আজকে আমরা বেশ কিছু জিনিসপত্র দেখবো, যেমন ধরো সে পেটের দায়ে কাজ করছে। এই যে পেটের দায়ে কাজ করছে, আমি যদি এটা লিটারাল ট্রান্সলেশন করি, আমি প্রথমেই কি বললাম যে আমরা ভার্সেস করতে চাই না, মানে লিটারাল ট্রান্সলেশন ভার্সেস অমুক এইভাবে ঠিক না করে আমরা তিনটে সংমিশ্রণ, আগেও যেটা বলেছি যে এই ফ্রি ট্রান্সলেশন, লিঙ্গুইস্টিক ট্রান্সলেশন, এক্সপ্লানেটরি ট্রান্সলেশন কিভাবে তিনটে সংমিশ্রণ হবে আমরা আগে দেখেছি, কিন্তু আজকে আমরা ফোকাস করব হচ্ছে ফ্রি ট্রান্সলেশনের ওপর, ভাবানুবাদের ওপর। সে পেটের দায়ে কাজ করছে, আমি যদি লিটারাল ট্রান্সলেশন করি, আক্ষরিক অনুবাদ করি পেটের দায়ে, তাহলে হি ইজ ওয়ার্কিং ফর দ্য সেক অফ হিজ স্টমাক, স্টমাকের জন্য কাজ করছে। অর্থ বোঝা যাবে না তা না, মানে তুমি যদি কাউকে বলো যে হি ইজ ওয়ার্কিং ফর দ্য সেক অফ হিজ স্টমাক, সে তুমি যা বলতে চাইছো সেই কথার পরিষ্কার অর্থ সে বুঝতে পারবে, কিন্তু অর্থ বোঝানোটাই তো আমার প্রধান উদ্দেশ্য নয় ট্রান্সলেশনের ক্ষেত্রে। ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাকে বাংলায় আমি যে এক্সপ্রেশন বা যে শব্দগুচ্ছ ব্যবহার করছি এবং তার মাধ্যমে যে অভিঘাতটা আমি প্রকাশ করতে চাইছি,
ইংরেজিতে সেই একইভাবে একই মানে বাংলায় ঠিক যেভাবে আমি সেটাকে প্রকাশ করছি, ইংরেজিতে আমার প্রকাশভঙ্গি একটু আলাদা হলেও আমি যা বলতে চাইছি ইংরেজিতে ঠিক সেই একই জিনিসগুলো আমি বলতে পারছি কিনা এবং সেই একই রকমের এক্সপ্রেশনটাকে আমি ক্যারি করতে পারছি কিনা এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো হি ইজ ওয়ার্কিং ফর দ্য সেক অফ হিজ স্টমাক, এটাকে বাদ দিয়ে আমি যদি বলি পেটের দায় মানে কি? পেটের দায় মানে হচ্ছে প্রয়োজনে, দরকারে। তার দরকার সেটাই কাজ করছে। সুতরাং হি ইজ ওয়ার্কিং আউট অফ নেসেসিটি, প্রয়োজনে কাজ করছে, দরকারে কাজ করছে। এইটা হচ্ছে বেটার কেন? এটা হচ্ছে ফ্রি ট্রান্সলেশন। পেটের দায়, এই যে পেটের দায় এটা একটা একেবারেই বাংলায় যখন আমি বলছি এটা একেবারেই কলোকিয়াল এক্সপ্রেশন। অর্থাৎ শুধুমাত্র বাংলার ক্ষেত্রে এ ধরনের আ মানে এই পার্টিকুলার যে এক্সপ্রেশনটা সেটা ব্যবহার করা যেতে পারে। ইংরেজি বা অন্য ভাষায় যখন আমি ব্যবহার করব নিশ্চয়ই সেই ভাষার কিছু আ এরকম এরকম কিছু শব্দগুচ্ছ রয়েছে বা কিছু এক্সপ্রেশন রয়েছে যার মাধ্যমে আমি এটাকে প্রকাশ করতে পারবো। এবং এই প্রকাশ করার সময় আমার গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা যে বাংলায় এই যে কলোকিয়াল টার্ম বা কলোকিয়াল এক্সপ্রেশন তার অর্থটা কি? কি বলতে চাইছে সেটা? সেটা বুঝে নিয়ে সেটাকে আমি আমার ইংরেজি ট্রান্সলেশনের সময় ব্যবহার করব। পেটের দায় মানে প্রয়োজনে। হুম? একইভাবে ধরো সে কাঁচা হাতের চালক। আমি সম্ভবত আমার যতদূর মনে পড়ছে আগেও এটা করা হয়েছে। কাঁচা হাত মানে আমি যদি আক্ষরিক করি, আক্ষরিক অনুবাদ করি, কাঁচা মানে হাত হ্যান্ডেড, হি ইজ আ র হ্যান্ডেড ড্রাইভার করা যেতে পারে। অর্থও বোঝা যাচ্ছে। কিন্তু ওই ঠিক সেই মানে পয়েন্টে গিয়ে লাগা যেটাকে বলা হয় সেটা হচ্ছে না। কাঁচা হাত মানে কি? কাঁচা হাত মানে অদক্ষ বা অপরিপক্ক। খুব একটা মজবুত নয়। সে এখনো শিখে উঠতে পারেনি সবটা। তার এখনো সেই পরিমাণ অভিজ্ঞতা হয়নি। সুতরাং হি ইজ অ্যান inexperienced ড্রাইভার। এটা হচ্ছে বেটার। বা ধরো কেউ বলল যে আমি ওর পায়ে পড়ে গেছিলাম। কারোর পায়ে পড়ে যাওয়া মানে কি? লিটারাল ট্রান্সলেশন কি হবে? I had fallen at his feet, পায়ে পড়ে যাওয়া, fallen at his feet। কিন্তু আমি যদি বলি যে I had fallen at his feet, এটা মানে ইংরেজির এই বাক্যটাকে দেখো আর আমি ওর পায়ে পড়ে গেছিলাম। এইটা এই দুটো বাক্যের আ যে যে অনুরণন বা যেটা প্রকাশ করতে চাইছে দুটো বাক্য সেটা কি একই রকম লাগছে? আমি ওর পায়ে পড়ে গেছিলাম মানে কি? মানে আমি desperate, মানে আ মানে একেবারে আমি যা খুশি করে ফেলতে পারি কিছু একটা হাসিল করার জন্য। হুম? সেইজন্য আমি তার পায়ে পড়ে গেছিলাম মানে হচ্ছে যে আমি আর কিছু বাকি রাখিনি। মানে আমি কাউকে যে অনুরোধ করা হয় সেই অনুরোধের চূড়ান্ত পর্যায়ে আমি পৌঁছে গেছিলাম। এটা হচ্ছে আমি ওর পায়ে পড়ে গেছিলাম। তাহলে এই পায়ে পড়ে যাওয়ার অর্থ কি? প্রার্থনা করা, কাতর অনুনয় করা। সুতরাং আমি এটাকে কি করতে পারি? I had begged him desperately, এখানে যদিও আ এটা past perfect দিয়ে করা হয়েছে, এটা simple past দিয়ে করা যেতে পারে। I begged him desperately, আমি তার কাছে ডেসপারেট হয়ে প্রার্থনা করলাম, বেগ করলাম, কোনো কিছু চাইলাম। হুম? সে ঠেলা খেয়ে বড় হয়েছে। আমি যদি ঠেলার আক্ষরিক অর্থ করি, he has grown up by getting pushed, মানে কেউ এটা আক্ষরিক অর্থ ওই পুশ করা যেটাকে বলা হয়, পিঠে একটুখানি ধাক্কা দেওয়া, পিঠে ধাক্কা দিতে সে বড় হয়ে গেছে। ব্যাপারটা তো সেরকম নয়। ঠেলা খেয়ে বড় হয়েছে মানে কি? ঠেলা খেয়ে মানে হচ্ছে ধাক্কা খেয়ে বা প্রতিকূলতা সহ্য করে বা জীবনের আ যে ঘাত-প্রতিঘাতগুলো, সেই ঘাত-প্রতিঘাতগুলোকে উইটনেস করে বা সেগুলোকে প্রত্যক্ষ করে সে বড় হয়েছে। এটা হচ্ছে ঠেলা খেয়ে বড় হওয়া। অর্থাৎ যত সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে সে ফেস করে বড় হয়েছে। এটা হলো ঠেলা খেয়ে বড় হওয়া। তো এই ঠেলা খেয়ে মানে হচ্ছে ধাক্কা খেয়ে বা প্রতিকূলতা সহ্য করে বড় হওয়া। সুতরাং এখানে আমি যদি লিটারাল ট্রান্সলেশন করি হি হ্যাজ গ্রোন আপ বাই গেটিং পুশড, এটা কোনোভাবেই হচ্ছে না। বরং ফ্রি ট্রান্সলেশন যদি আমি করি যে হি হ্যাজ গ্রোন আপ ফেসিং হার্ডশিপস, ফেসিং ট্রাবলস, তাহলে এটার আক্ষরিক অর্থটা আক্ষরিক অর্থ দিয়ে এটাকে ইংরেজিতে প্রকাশ না করে বরং ভাবানুবাদের মাধ্যমে এটাকে সহজভাবে আমি ইংরেজিতে প্রকাশ করতে পারছি। বা আমি আম বা এইখানে হি হ্যাজ গ্রোন আপ, এই গ্রোন আপ এর প্রসঙ্গটা না রেখে আমি যদি সরাসরি বলি যে হি হ্যাজ ফেসড হার্ডশিপস ইন লাইফ, সে জীবনে অনেক হার্ডশিপ সহ্য করেছে বা অনেক হার্ডশিপ দেখেছে, অনেক, অনেক ঘাত-প্রতিঘাত দেখেছে। তার মানেই সে ব্যাপারটা কি? সে ঠেলা খেয়ে বড় হয়েছে মানে তার বেড়ে ওঠার যে পথটা সেটা খুব একটা মসৃণ ছিল না। এইটাই বোঝাতে চাওয়া হচ্ছে। সুতরাং সে হার্ডশিপ গুলো ফেস করেছে, সে ট্রাবল ফেস করেছে। এই ব্যাপারটা বোঝাতে পারলেই হলো। ধাক্কা খাওয়া বা ঠেলা খাওয়ার যে আক্ষরিক অর্থ পুশড, সেটাকে কোনোভাবেই এখানে ব্যবহার করে অর্থ পরিষ্কার হচ্ছে না। কেমন? একটা রবীন্দ্রসঙ্গীতের লাইন। নিশিদিন ভরসা রাখি সরে মন হবেই হবে। আমি যদি লিটারাল ট্রান্সলেশন করি, নিশিদিন, ট্রাস্ট ডে অ্যান্ড নাইট। নিশিদিন মানে ডে অ্যান্ড নাইট, ডে অ্যান্ড নাইট। ভরসা রাখা মানে ট্রাস্ট করা। ওরে মন, ও মাইন্ড, হবেই হবে, ইট উইল হ্যাপেন। দেখো
এই যে বলছে নিশিদিন ভরসা রাখিস ওরে মন হবেই হবে। এখানে এই নিশিদিন যে শব্দটা, নিশিদিন মানে কি এখানে মানে দিনরাত? মানে দিনরাত তুমি শুধু ভরসা রাখো? আমরা দিনরাত শব্দটা অন্য কোনো অর্থে হয়তো ব্যবহার করি। যেমন ধরো বলা হলো সে দিনরাত পড়াশোনা করছে। দিনরাত পড়াশোনা করছে মানে সারারাত মানে সারাদিন রাত সবসময় সে পড়াশোনা করছে। কেমন? ডে অ্যান্ড নাইট। এখানে আমরা ওই দিনরাত, নিশিদিন, দিনরাত, ডে অ্যান্ড নাইট এগুলো ব্যবহার করতে পারি। কিন্তু নিশিদিন ভরসা রাখিস এর মানে কি? এর মানে সবসময় ভরসা রাখা। মানে সোজা কথায় মানে প্রতি মুহূর্তে বা প্রতি ক্ষণে বা সবসময় ভরসা রাখা অর্থাৎ অর্থাৎ কখনো ভরসা না হারানো। এটা বোঝাতে চাওয়া হচ্ছে। সুতরাং এই যে নিশিদিন ভরসা রাখি সেখানে নিশিদিনের যে প্রসঙ্গটা এটা আমাকে রাখতেই হবে তার কোনো অর্থ নেই। তার কারণ নিশিদিন মানে সবসময় বা এটা একটা রেগুলার অ্যাকশন এর কথা বলা হচ্ছে। এখানে আমি সবসময়, অলওয়েজ, নিশিদিন, ডে অ্যান্ড নাইট এটা আমি ইংরেজিতে ব্যবহার করি বা না করি, অর্থটা আমার একই থাকছে। সুতরাং আমি ইংরেজিতে এটাকে ওরে মনটাকে হয়তো আমি ১ম এ আনলাম। কাউকে সম্বোধন করা হচ্ছে, "ও মাই হার্ট।" যখন বলা হচ্ছে, "ভরসা রাখিস, ডু কিপ দ্য ফেইথ।" আ ভরসা রাখা, ডু কিপ দ্য ফেইথ। আ এবং যেহেতু এখানে মানে আমরা জেনারেলি কিপ দ্য ফেইথ ব্যবহার করলেই চলতো। কিন্তু যেহেতু এখানে স্ট্রেস দেওয়া হচ্ছে যে ভরসা রাখতেই যে নিশিদিন বলা হচ্ছে ভরসা রাখতে, স্ট্রেস দেওয়া হচ্ছে বিষয়টার উপর। বিষয়টার উপর এমফাসাইজ করা হচ্ছে ভরসা রাখার বিষয়টায়। যে ভরসা রাখলে আ আমাদের আশা পূরণ হবেই হবে। তো এই ভরসা রাখার ব্যাপারটায় যেহেতু এমফাসাইজ করা হচ্ছে, আমরা জানি যে এমফাসাইজ করার জন্য আমরা কখনো ডু ভার্বটাকে আ হেল্পিং ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি। তো এখানে আমরা সেইজন্য কিপ দ্য ফেইথ না বলে বললাম ডু কিপ দ্য ফেইথ। নিশিদিন ভরসা রাখিস এই এমফাসাইজ করার জন্য। এই যে নিশিদিন বলা হচ্ছে, সবসময় ভরসা রাখিস। এমফাসাইজ করার জন্য বললাম ডু কিপ দ্য ফেইথ। হবেই হবে মানে আ কি হবে? আমরা যা চাই তাই হবে। আমরা যা আশা করছি বা যা প্রার্থনা করছি আ বা যেটা চাইছি হওয়ার জন্য সেটা হবে। তাহলে what you wish will surely be। সে মুখের ওপর না বলে দিল। আমরা ইংরেজিতে করতেই পারি he said no on the face। on the face ব্যবহার করা হয় ইংরেজিতে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে এটা যেহেতু একটা colloquial টার্ম, মুখের ওপর মানে কি? সরাসরি। মানে একেবারে একেবারে সরাসরি সে আমাকে কোনো একটা বিষয় রিফিউজ করলো, না বলে দিল। আমি এটা করতে পারি হি ফ্ল্যাটলি রিফিউজড, হি ডিরেক্টলি রিফিউজড। এই যে সরাসরি বলা হচ্ছে সরাসরির জন্য। তো এইটা আমার দেখো বেটার লাগছে। লিটারাল ট্রান্সলেশন যেটা করা হয়েছে হি সেড নো অন দ্য ফেস তার থেকে হি ফ্ল্যাটলি রিফিউজড, ডিরেক্টলি রিফিউজড। সে গায়ে পড়ে কথা বলছিল। তো গায়ে পড়ে কথা বলছিল, গায়ে পড়া যেটা হি ওয়াজ ফলিং অন দ্য বডি। যেহেতু গা মানে বডি, পড়া, ফলিং অন দ্য বডি অ্যান্ড টকিং। লিটারাল ট্রান্সলেশন আক্ষরিক অর্থে যেটা বোঝানো হচ্ছে। কিন্তু গায়ে পড়া মানে কি? গায়ে পড়া মানে হচ্ছে আমরা অনেক সময় অনেককে বলি না যে ও খুব গায়ে পড়া। গায়ে পড়া মানে হচ্ছে মানে যে কথা বলে এবং প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে বা মানে প্রয়োজনের তুলনায় বেশি কাছে আসার চেষ্টা করে অকারণে। এটা হচ্ছে গায়ে পড়া। এবার সে গায়ে পড়ে কথা বলছিল মানে কি? সে গায়ে পড়ে কথা বলছিল মানে সে জোর করে বা ইচ্ছাপূর্বক বা অতিরিক্ত আগ্রহী হয়ে প্রয়োজনের থেকে বেশি প্রয়োজনাতিরিক্ত আগ্রহী হয়ে সে কথা বলছিল। এটা হচ্ছে গায়ে পড়ে কথা বলছিল। বা ধরো পাশাপাশি দুজন আমরা অচেনা মানুষ বসে আছি কোনো জায়গায়। সেখানে অপরজন যে সেখানে কথা বলার মানে যেহেতু অপরিচিত সুতরাং কথা বলার কোনো উপযুক্ত কারণ সেখানে নাও থাকতে পারে। তো সে হয়তো সে একটা কনভারসেশন ইনিশিয়েট করছে বা জোর করে সে একটা কথা বলার চেষ্টা করলো বা আমাদের মধ্যে একটা কনভারসেশন শুরু করে এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো বা পরিচয় করার চেষ্টা করলো। এটা হচ্ছে গায়ে পড়ে কথা বলা। মানে যেখানে প্রয়োজন নেই, সেই প্রয়োজনের বাইরে মানে প্রয়োজনের বাইরে আগ্রহ প্রকাশ করে বা ইচ্ছা প্রকাশ করে কথা বলা। সেটা হচ্ছে গায়ে পড়ে কথা বলা। তাহলে আমরা এখানে কি দেখছি যে আমরা এই ধরনের যে টার্ম গুলো পাচ্ছি সেখানে ডিরেক্টলি সেটার ট্রান্সলেশন আমরা যখন করতে পারছি না তখন তার অর্থটা কি? সহজ ভাষায় বা সহজ বাংলায় মানে বাংলা থেকে ইংরেজি করার আগে সহজ বাংলায় তার অর্থটা কি সেটাকে বুঝতে হবে। তারপর সেটাকে আমরা সহজে ইংরেজি করতে পারছি। হি ওয়াজ ট্রাইং হার্ড। সে খুব চেষ্টা করছিল টু ফোর্স আ কনভারসেশন। ফোর্স মানে কি? যে জোর করে একটা কনভারসেশন শুরু করা। টু ফোর্স আ কনভারসেশন। কেমন? আমার মাথায় কিছু ঢুকছে না। লিটারাল ট্রান্সলেশন নাথিং ইজ এন্টারিং মাই হেড। মাথা, হেড, ঢোকা, এন্টার, নাথিং ইজ এন্টারিং মাই হেড। এটা মানে ইংরেজিতে আমরা যখন বলছি তখন আমাদের খুব এটা মানে খুব চাইল্ডিশ শোনাচ্ছে। যে নাথিং ইজ এন্টারিং মাই হেড। মাথায় না ঢোকা মানে কি? বা অনেক সময় বাংলায় বলা হয় ঘটে ঢোকা। ঘটে ঢোকা, মাথায় ঢোকা। হুম? এগুলোর মানে কি? এগুলো মানে বুঝতে পারা।
তাহলে মাথায় না ঢোকা মানে হচ্ছে বুঝতে না পারা। আমরা কি কি বলছি যে এই ধরনের যে টার্মগুলো সেগুলোকে আমরা সহজ বাংলায় আগে ভেবে নিচ্ছি, তারপরে ইংরেজিতে করছি। বুঝতে না পারা। I can't understand anything. আমি কিছু বুঝতে পারছি না। আমার মাথায় কিছু ঢুকছে না মানে আমি কিছু বুঝতে পারছি না। I can't understand anything. এবং আম আমার মাথায় বাজ পড়ল। আমার মাথায় বাজ পড়ল মানে কি সত্যি, সত্যিই আমি মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ করে খুব বৃষ্টি-টিষ্টি এলো আরকি এবং বজ্রপাত শুরু হলো। একটা বাজ এসে আমার মাথায় পড়ল এবং আমার আ ভবলীলা সাঙ্গ হলো। এবং এই দেখো এই যে বললাম ভবলীলা সাঙ্গ হলো। এই ভবলীলা সাঙ্গ হলো এই ধরনের কিছু টার্ম রয়েছে যেগুলো ডিরেক্টলি এভাবে কোনো ইংরেজি হয় না। মানে যে এক্সপ্রেশনটা এই ভবলীলা সাঙ্গ কথাটার মাধ্যমে প্রকাশ করতে চাওয়া হচ্ছে, এক্সাক্টলি সেরকম কোনো ইংরাজি শব্দ আমরা পাই না। তাহলে এটার ইংরেজি আমরা করব কিভাবে? এগুলো আমরা ধীরে, ধীরে জানব। এরকম ছোট, ছোট বেশ কিছু ভিডিও পরপর আসবে। কেমন? আপাতত আমরা এটা দেখি। এই যে মাথায় বাজ পড়ল মানে কি সত্যি, সত্যি মাথায় একটা বাজ পড়ল, আমি মরে টরে গেলাম সেরকম কোনো ব্যাপার? একদমই নয়। মাথায় বাজ পড়ল মানে হচ্ছে একটা একটা এমন একটা সিচুয়েশন এ পড়া যে সেখানে বুঝতে না পারা যে আমি কি করব? একটা বিপজ্জনক অবস্থায় পড়া। মানে এটা লিটারাল ট্রান্সলেশন এটা হতে পারে যে লাইটনিং স্ট্রাক অন মাই হেড। লাইটনিং বাজ পড়ল আমার মাথায়। না, মাথায় বাজ পড়া মানে হচ্ছে একটা বিপজ্জনক অবস্থায় পড়া বা বুঝতে না পারা আমি কি করব? এমন একটা সিচুয়েশন এ পড়া যে সেখান থেকে আমি উদ্ধার পাবো কি করে, আ উদ্ধার হবো কি করে সেই বিষয়টা কোনোভাবে বুঝতে না পারা। এটা হচ্ছে মাথায় বাজ পড়া। তাহলে আমি সেটাকে কি করতে পারি? I was shocked, I was puzzled, I was devastated, I was at sea এই ধরনের শব্দগুলো বা এই ধরনের এক্সপ্রেশন গুলো আমরা ব্যবহার করতে পারি। মাথায় বাজ পড়া মানে ওই যে কি বললাম মাথায় বাজ পড়া মানে এমন একটা সিচুয়েশন যেমন ধরো বলা হলো যে আ পরীক্ষার রেজাল্ট যখন বেরোলো তখন আমার মাথায় বাজ পড়ল। তার মানে রেজাল্টটা এতটাই খারাপ হয়েছে বা রেজাল্টটা আশানুরূপ হয়নি, যে কারণে মাথায় বাজ পড়ল। মানে হচ্ছে আমি যেটা এক্সপেক্ট করিনি। এমন একটা সিচুয়েশন হলো সেখান থেকে আমি ওভারকাম করব কি করে বুঝতে পারছি না। এটা হচ্ছে মাথায় বাজ পড়া। তাহলে সেটাই আমরা ইংরেজিতে সেইভাবেই এটাকে প্রকাশ করছি। ১ম এ আমরা বাংলায় ভেবে নিচ্ছি যে এই ধরনের যে টার্ম গুলো সেটাকে সহজ বাংলায় আমি কিভাবে বলব। তারপর সেটাকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করছি। ঠিক আছে? তাহলে এই ধরনের যে টার্ম গুলো বা আ মানে যে এক্সপ্রেশন গুলো সেগুলোকে আমরা চেষ্টা করব ১ম এ বাংলায় সহজভাবে ভাবার তারপর ইংরেজিতে করার। এবং আরো বেশ কিছু মানে এগুলো তো আক্ষরিক অনুবাদ করা সম্ভব। মাথায় বাজ পড়লে এটসেট্রা আক্ষরিক অনুবাদ করা সম্ভব। যেগুলো আক্ষরিক অনুবাদই সম্ভব নয়। এই যে একটু আগে বললাম ভবলীলা সাঙ্গ। তুমি ভবলীলা সাঙ্গর আক্ষরিক অনুবাদ করে দেখাও তো। সম্ভব না। আক্ষরিক অনুবাদই সম্ভব নয় তারপর তো ভাবানুবাদ দূরের কথা। তো এই ধরনের যে টার্ম গুলো যেগুলোর আক্ষরিক অনুবাদই সম্ভব নয়, সেগুলোকে আমরা কিভাবে ট্রান্সলেট করব এই বিষয়গুলো আমরা ধীরে, ধীরে জানবো এবং আরো বেশ কিছু জিনিসপত্র রয়েছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, রিলেটিভ প্রোনাউন, বড়, বড় সেন্টেন্স, ইডিয়ামস অ্যান্ড টিপিক্যাল এই যে বললাম টিপিক্যাল এক্সপ্রেশন। আমরা এই টিপিক্যাল এক্সপ্রেশন কিছু করার চেষ্টা করলাম। আরো কিছু টিপিক্যাল এক্সপ্রেশন করব যেগুলোর আক্ষরিক অনুবাদ সম্ভব নয়। এই ধরনের বেশ কিছু জিনিস আমরা পরবর্তীতে আরো আ করার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে ছোট, ছোট আরো কিছু ভিডিও আসবে। ধন্যবাদ। বাই।